না না, আমি আর স্বামীর বাড়িতে থাকবো না। একটা মেয়ে সন্তান জন্ম দেওয়াতে আমি আর আমার স্বামীর অত্যাচার সহ্য করতে পারছি না। আজই বাপের বাড়িতে যাব। বাপের বাড়িতে থেকে আমি আমার সন্তানকে মানুষ করব। আহ, আমি যে আর আমার মেয়েকে নদীর পার ধরে আর হাঁটতে পারছি না। পাজে বারবার পিছলে যাচ্ছে। এদিকে স্বামীর অত্যাচারে ঘর যে ছেড়ে আসলাম, এদিকে আবার বৃষ্টির অত্যাচার। বাপের বাড়ির পথ এখনো কত দূর আছে। এ কথা বলতে বলতে বিনোদা হঠাৎই নদীর মধ্যে পিছলে পড়ে যায় আর বাচ্চাটা পাড়ের মধ্যে পড়ে থাকে। বিনোদা নদীর জলে ভাসতে থাকে। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। হে উপরওয়ালা, আমার বাচ্চাটা পাড়ের মধ্যে পড়ে আছে আর নদীর স্রোতে কিছুতেই সাঁতার কেটে পাড়ি দিতে পারছি না। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে জল থেকে তোলো। বাঁচাও আমাকে, বাঁচাও। দেখ দেখ তোরা, বৃষ্টি হওয়াতে পৃথিবীটা এখন কত সুন্দর দেখাচ্ছে। চারিদিকে ফুল ফুটেছে, পাখিরা ডাকছে। বাহ, ঠিক সময়ে আমরা 4 বোন পৃথিবীতে ঘুরতে এসেছি। আমার তো ভীষণ মজা লাগছে রে। ঠিক বলেছিস অনিতা পরি। শোন, আমি এক গোপন সূত্র জানতে পেরেছি। এই যে গ্রামের উপর দিয়ে উঠছি আমরা না, এই গ্রামের পাশে একটা নদী আছে। সেই নদী দেখতে নাকি ভীষণ সুন্দর। চল না, চল না সবাই ওই নদীর কাছে যাই। সত্যি বলছিস? তবে চল আমরা ওই নদীর কাছে গিয়ে সৌন্দর্য উপভোগ করি। এই এই তোরা কি কোনো কান্নার আওয়াজ পাচ্ছিস? নদীর পাড়ের ওই দিক থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। শুনে তো মনে হচ্ছে কোনো মানুষের ছোট্ট বাচ্চা কাঁদছে। ঠিক ঠিকই বলেছিস তুই। চল তো ওই নদীর দিকটা যাই, ঘটনাটা কি দেখে আসি। এগিয়ে কি, এটা তো একটা মানুষের মেয়ে। এভাবে এখানে কেন পড়ে আছে? আহারে, মেয়েটা কেমন কাঁদতে কাঁদতে চোখ মুখ শুকিয়ে ফেলেছে। আহারে, মনে হচ্ছে অনাথ। কেউ অনাথ না হলে এভাবে পড়ে থাকে না। এই বাচ্চাটাকে তো দেখতে পেলাম, কিন্তু এবার কি করি, কি করি বলতো? আহারে, মেয়েটার চোখে মুখে কি মায়া। চল তোরা চল, আমরা এই বাচ্চাটাকে নিয়ে আমাদের পরিরাজ্যে যাই। এই মেয়েটার যখন দাবিদার নেই, তবে আমরা এই বাচ্চাটাকে নিয়ে যাব পরিরাজ্যে। আর আমরা 4 জনই হব এই বাচ্চাটার মা। আজ থেকে এই মেয়ের নাম হবে ফুলি। তবে আজ থেকে এক মানুষ কন্যার 4 জন মা হয়ে ওঠার গল্প শুরু হবে। চল সবাই এবার পরিরাজ্যে ফিরে যাই। এরপর 4 পরি মিলে কন্যা সন্তানটিকে নিয়ে পরিরাজ্যে ফিরে যায়। আর এভাবে দেখতে দেখতে 5 বছর কেটে যায়। দেখ মা দেখ, তুই এভাবে জেদ করিস না। তুই না খেয়ে থাকলে যে তোর 4 মায়েরই ভীষণ কষ্ট হবে। তুই কি বুঝতে পারিস না? খেয়ে নে মা, খেয়ে নে বলছি, আমার সোনা ফুলি। ঠিক আছে, তোমরা যখন কষ্ট পাচ্ছ তবে আমি খাবো, কিন্তু তার আগে একটা প্রশ্নের উত্তর দাও। আমার 4 মায়ের ডান আছে, তারা উঠতে পারে, তাহলে আমি তোমাদের কন্যা হয়ে উঠতে পারি না কেন? বলো বলো না মা, বলো। আজ তোমাদের এই প্রশ্নের উত্তর আমাকে দিতেই হবে। অনিতা পরি, শোন, আজ তুই ফুলিকে সব সত্যি বলে দে। আর কত লুকাবো বল? যত বড় হবে ফুলি, ওর মনে আরো তত প্রশ্ন জাগবে। বল অনিতা বল, সব সত্যি কথা ওকে খুলে বল, যে কিভাবে ও 4 মায়ের এক সন্তান হলো। বল অনিতা, বল। ঠিক আছে, শোন ফুলিমা, শোন তবে বলছি আমি তোকে সব ঘটনা। কেন তোর পাখা নেই? কেন তুই আমাদের মতো দেখতে নোস? এরপর অনিতা সব কথা খুলে বলে ফুলিকে। তার মানে তোমরা আমার আসল মা নও? তোমরা আমাকে ঘুরে পেয়েছো? আমার আসল মা কোথায় তোমরা কি জানো না? তুই তো সব জানতে পারলি ফুলিমা। এবার কি তুই আমাদের ছেড়ে চলে যাবি? মা বলে মেনে নিবি না আমাদের? আমি আমার সত্যি পরিচয় জানতে পেরে খুব অবাক হয়ে গেছি।
কিন্তু তোমাদের ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেই পারি না। তোমরা চারজন আমাকে মাত্র স্নেহে বড় না করলে তো আমি ওই কাদা মাটিতে পরেই ভরে যেতাম। তোমরাই আমার মা, তোমরাই আমার সবকিছু। আমার 100 বছরের ধ্যান আজ পূর্ণ হয়ে গেছে। আমি অনেক শক্তিশালী হয়ে গেছি। পরীরা পরীরা এখন আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি এখন পুরো পরিরাজ্য দখল করতে পারবো। ওই 4 পরীকে হারিয়ে তোরা তৈরি থাক। পরীরা তোরা তৈরি থাক, আমি আসছি। পরিরাজ্যে আসতে না আসতে আমার 4 শত্রু পরীকে সামনেই পেয়ে গেলাম। বাবা, পিশাচিনী মাতাজি, আমার উপর বড়ই দয়া হয়েছে। আজ তোদের 4 জনকে মেরে পরিরাজ্য দখল করব আমি। একই ডাইনি, তুই তুই আবার এসেছিস আমাদের পরিরাজ্য দখলের লোভে? একবার আমাদের হাতে মার খেয়ে তোর শিক্ষা হয়নি বুঝি? দাঁড়া, আবার তোকে উচিত শিক্ষা দিব, বুঝেছিস? তোদের শক্তিতে আমার আর কিছুই হবে না। আমি ধ্যান করে পিশাচিনী মাতার কাছ থেকে বর পেয়েছি। কোনো পরীর হাতে আমার মৃত্যু হবে না রে। তোরা আমার কিছুই করতে পারবি না। আজ আমার হাতে তোদের মৃত্যু নিশ্চিত। আরে আরে, একে তুমি আমার মাকে এভাবে কাছে বন্দি করে রেখেছো কেন? ছেড়ে দাও বলছি। মা মা, এসো মা, কাছে থেকে বের হয়ে এসো। একে দেখছি আমি পরিরাজ্যে মানুষের বাচ্চা, তাও আবার 4 পরীকে মা বলে ডাকছে। এ কেমন কাণ্ড! বলি, মা তুই একদম ঠিক সময় এখানে এসেছিস। শয়তান ডাইনি, তুই ভয় পেয়েছিস। তোকে কোনো পরী মারতে পারবে না তাই না, কিন্তু মানুষ তো মারতে পারবে। এই ফলে আজ তোর মৃত্যুর কারণ হবে। যা মা যা, এই তরবারি দিয়ে ওই শয়তান ডাইনিকে মেরে ফেল আর আমাদের এই খাঁচা থেকে মুক্ত কর। আজ তোর হাতে তোর এই 4 মায়ের প্রাণ আর এই পরিরাজ্যের ভার। মেরে ফেল মা, মেরে ফেল ওই ডাইনিকে। পুচকি মেয়ে আমাকে মারবে? এর হাতে মরার জন্য আমি কি 100 বছর ধ্যান করলাম? হ্যাঁ, দেখ তোর এই আদরের মেয়ে ভুগছে রে। এভাবে রক্ত বের করে আনি আমি। তুই আমার মাকে ভর্তি করেছিস, আবার আমাকেও মারতে চাস? আয় খালি আয়। ডাইনি পুলির কাছে আসতে পুলি তরবারিটা ঢুকিয়ে দেয় ডাইনির পেটে। ডাইনি চিৎকার করে ওঠে। ভাগ্যিস আজ তুই আমাদের কাছে ছিলি রে মা, তা না হলে আজ যে কি অবস্থা হতো আমাদের। তোমরা যে আমার মা, তোমাদের কোনো বিপদ হলে আমি এভাবেই তোমাদের রক্ষা করব। কারণ 4 মা যে এক সন্তানের শক্তির উৎস। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ওই গো বৌমা, কোথায় তুমি? আমার চাটা কি আজকে দেবে না নাকি? সেই সকাল থেকে বসে আছি, এক কাপ চাও জুটলো না গো। কি হয়েছে মা, আমাকে ডাকছেন নাকি? মরণ! তা বলছি কি, সকাল থেকে যে আমাকে চাটা পর্যন্ত দাওনি, তা কি মনে আছে? মনে তো আছে মা, কিন্তু কি করব বলুন, ঘরে তো চাপাতি ফুরিয়ে গেছে। আজ আবার আপনার ছেলে চাপাতা না আনলে চা কিভাবে বানাবো? হায় রে কপাল, আমাকে এমন দিনও দেখতে হলো 1 কাপ চায়ের জন্য। আপনি বসুন, আমি আপনাকে 1 গ্লাস শরবত করে নিয়ে এনে দিচ্ছি। না না, আমাকে ওসব শরবত খাওয়ানো লাগবে না। যাও যাও, তুমি তোমার কাজ করো। বৌদি, তোমার রান্না কত দূর? এই তো ভাই, প্রায় শেষ হয়ে গেল। তুই গিয়ে বস, আমি তোকে এক্ষুনি খাবার দিচ্ছি। না, পরে খাচ্ছি, একটু বাজারের দিকে যাব। যা তাহলে, ঘুরে আয় গিয়ে, আমি ততক্ষণে সব রেডি করি।
বাহ, এই সকাল করে খালি মুখে গাজর খাচ্ছ তুমি? গাজর খেলে কি আর এমন হবে? তা বলছিলাম কি, আমার কাপড় চোপড়গুলো বেশ নোংরা হয়ে আছে। কালই আমার আবার এক বন্ধুর বিয়ে, তুমি যদি আমার কাপড়গুলো একটু ধুইয়ে দিতে। ও আচ্ছা, এ হলো আসল কথা। এই জন্যই রান্নাঘরে এসে আমার পিছু পিছু ঘুরঘুর করা হচ্ছে। আসলে ভাবলাম তোমার অনেক কাজ থাকতে পারে, তাই বলতে সাহস হচ্ছিল না আর কি। বলছি, বয়স তো আর কম হলো না। এখন একটা বিয়ে করে বউ ঘরে আনো, সেই তোমার সব কাজ করে দেবে। আসবে বৌদি, সময় হলে ঠিক 2 পায়ে হেঁটে এ বাড়িতে চলে আসবে। এখন গেলাম আমি, তুমি আমার কাপড়গুলো একটু ধুয়ে দিও, কেমন? আরে দাদা, এই দেখো, ওটা আমাদের দেবু না? আরে ওর মতোই তো দেখা যাচ্ছে। কি রে, তোর কি চোখে নেবা হয়েছে নাকি? ওটা দেবুর মতো দেখতে না, ওটা দেবুই। তাহলে ডাক দিই, একটুখানি মজা নেই। এই না না না, ডাক দিলে আবার একটা চা খাওয়ানো লাগবে, খালি খালি খরচ বাড়িয়ে লাভ নেই। আরে না, কি যে বলো, উল্টে ওকে দিয়ে বিল বাড়াবো, দেখো তুমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখা দেখি। দেবু, ও দেবু, আরে শোন শোন, এদিকে আয়। আরে গণেশ দা, কি খবর তোমার? কবে আসলে শহর থেকে গো? কালই এসেছি রে, ভাবলাম অনেকদিন থেকে গ্রামে বেরোই না, তাই তো ছুটি পেয়ে চলে আসলাম। আর তুমি একলা এসেছো নাকি সাথে বৌদিকে নিয়ে এসেছো? আরে পাগল, এখন কি আর একলা থাকা যায় রে? হ্যাঁ, আরে বিয়ে করবার তো মজাই আলাদা। তা বউ থাকলে তার আর কি লাগে? হ্যাঁ, এই জন্য তো তোর 4-4টে বউ। আরে করব করব, সামনের মাসেই বিয়ে করে ফেলবো আমি। তা তোর কি খবর? তুই কবে বিয়ে করবি? হ্যাঁ, তা কি আমার হাতে রে, দেখা যাক পালে কি আছে। আরে তাহলে এক সময় আয় বাড়িতে, তোর বৌদির সাথে দেখা করে যা, কেমন? নিশ্চয়ই যাব দাদা, এখন তাহলে উঠি। এ কি রে, এখনই যাবি? তা বিলটা দিয়ে যা। তা কোনো কথা বললি তুই? এখানে বিলটা দিলে বড় ভাই থাকতে ছোট ভাই বিল দিলে ব্যাপারটা কেমন হয়ে যাবে না? আরে যা তুই যা, আমি বিল দিয়ে দেবনি। দেখ দেখ, কিছু শেখ, একসাথেই তো থাকিস। তা আমি গেলাম দাদা। ওরে মা রে, মরে গেলাম রে। আমাকে দেখার মতো কেউ নেই রে। ওহ মা রে। এই কি মা, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? আমার কোমরটা খুব ব্যথা করছে, একটু উঠে বসতেও পারছি না। কেউ যদি একটু ব্যথার মলমটা লাগিয়ে দিত। এতক্ষণে আমাকে ডেকে বললেই তো পারতেন, তাহলে আমি এসে দিয়ে দিতাম। আমি ভাবলাম তুমি হয়তো কাজে ব্যস্ত, তাই তো তোমায় কিছু বলিনি মা। আচ্ছা ঠিক আছে মা, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি মলম লাগিয়ে মালিশ করে দিচ্ছি। মা একটা কথা বলবো? বলে ফেলো, কি বলবে? আমি বলছি কি মা, দেবু তো বেশ বড় হয়ে গেল, ওকে একটা বিয়ে দিয়ে দিন, তাহলে 2 বউ মিলে আপনার সেবা যত্ন করতে পারবো। হ্যাঁ বুঝেছি, তোমার একার পক্ষে কষ্ট হয়ে গেছে, তাই তো এ কথা বলছো। ঠিক আছে, তুমি যাও, আমার কিছুই করা লাগবে না। এই যে আপনাকে বলি এক, আর আপনি বোঝেন আর এক। হয়েছে হয়েছে, তোমার আর কিছুই করা লাগবে না আমার, তুমি যাও। দাঁড়াও বাছা, তোমাকে আরো কত কি যে করতে হবে। তুমি আমার সাথে পাল্লা দিতে চাও? তুমি তো আমাকে চেনো না বৌমা। তারপর কাকা, কি খবর তোমার? তা সবকিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ রে বাবা, সবকিছু ঠিকঠাকই চলছে। তা বাবু, একটা শাড়ি লাগতো আমার, বুঝলে? তুমি আমার শাড়ি দিয়ে কি করবে কাকা? কার জন্য শাড়ি নিবে? কি যে বলো তুমি, আমার মেয়ের জন্য নেব। অনেক বড় হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে মেয়েটা আমার। তাই নাকি দাদা? তাহলে তো ভালো দেখে রঙিন শাড়ি নিতে হবে। দাঁড়াও, আমি তোমাকে শাড়ি দেখাচ্ছি। আচ্ছা কি রে, তুই আবার কি মনে করে দোকানে আসলি? কেন, আমাকে কি দোকানে আসার মানা আছে নাকি?
না না, তুই তো দোকানে আসতেই চাস না। তা কত করে যে বলি তুই দোকানে এসে বস, তুই ব্যবসাটা বোঝ। ওসব আমাকে দিয়ে হবে না, ওসব পরে দেখা যাবে। আমার 1000 টাকার দরকার। 1000 টাকা? এত টাকা দিয়ে কি করবি শুনি? বন্ধুর বিয়ে, কালকে যেতে হবে, আর পরশু বউ হাত, খালি হাতে যাবো নাকি? ও আচ্ছা আচ্ছা, দাঁড়া দিচ্ছি, এই নে। আমি গেলাম দাদা। এ কি তোমার ছোট ভাই নাকি অশোক? হ্যাঁ কাকা, আমার ছোট ভাই দেবু বিএসসি শেষ করেছে, এখন ভালো কোনো চাকরি বাকরি করবে বোধহয়, তাই তো ব্যবসাতে বসতে চায় না। তাছাড়া এই ব্যবসাতে তো ওর আর আমার সমান ভাগ। তা বলি, তোমার ভাইকে কি বিয়ে দিয়েছো নাকি? না কাকা, কেন বলুন তো? আসলে তোমার ভাইকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তুমি তো জানো আমার একমাত্র মেয়ে অহনা, ও যদি তোমার ঘরের বউ হতো তাহলে আমি নিশ্চিন্তে মরতে পারতাম। এ তো খুবই ভালো কথা কাকা, আমি আজই বাড়িতে গিয়ে মায়ের সাথে কথা বলে তোমাকে জানাবো। কি গো গিন্নি, তুমি বসো না কেন? বসো বসো, একসাথে খেয়ে নাও। না গো, তোমরা খেয়ে নাও আগে, তারপর আমি খাবো। কি ঝাল গো বাবা, এত ঝাল দিয়ে কি কেউ রান্না করে? মুখটা যে একেবারে পুড়ে গেল আমার। কই মা, সব তো ঠিকই আছে। হ্যাঁ, তা তো থাকবেই। আমি তাহলে মিথ্যা বলছি? বেশ, তো তাহলে কালকে হয়ে যাক বউ শাশুড়ির মাছ রান্নার প্রতিযোগিতা। না ঠাকুরপো, তার আর দরকার নেই। তার চেয়ে বরং তুমি একেবারে একটা বিয়ে করে আনো, তারপর আমরা দুজনে প্রতিযোগিতা করব। মায়ের অনেক বয়স হয়েছে তো এখন। এত বড় কথা? বয়স হয়েছে তাতে কি, এখনো তোমার থেকে ভালো রান্না আমি করতে পারবো। শোন অশোক, কালই তুই বাজার থেকে একটা বড় রুই মাছ কিনে আনবি, তার সাথে 2টো ইলিশও আনবি। আমিও দেখবো তোর বউ আমার থেকে ভালো রান্না করতে পারে কিনা। আমি বলতে চাচ্ছিলাম কি মা, যা বলছি তাই হবে, মনে রাখিস। যাক যাক, অনেকদিন পর তাহলে দুজনের হাতের রান্না খাবো। আমার তো মনে হচ্ছে বেশ ভালোই হবে। এখন চুপচাপ খেয়ে নাও তোমরা। কি গো বাবা, এত মাছ নিয়ে কোথায় চললে? কোথায় আর যাব কাকা, বাড়িতে আজ বউ শাশুড়ির মাছ রান্নার প্রতিযোগিতা হবে, তাই তো বাজার থেকে এই সবচেয়ে বড় মাছগুলো কিনে নিয়ে আসলাম। কি যে বলো, তুমি আমার সাথে ইয়ার্কি করছো না তো? না কাকা, তোমার সাথে কি আর আমি ইয়ার্কি করতে পারি বলো? তোমার বিশ্বাস না হলে চলো আমার সাথে। না, আমি আর যাচ্ছি না। থাক থাক, তাহলে আমি বরং তোমাদের ওখানে ও বেলায় আসছি, একেবারেই খেয়ে আসবো দুটো, আর সাথে ওদের বিয়ের ব্যাপারটাও কথা বলে আসবো তোমার মায়ের সাথে, কেমন? আচ্ছা আচ্ছা কাকা, ঠিক আছে তাহলে, চলে আসো ও বেলায়। এখন আমি যাই, কেমন? আচ্ছা দাদা, তোমার কি মনে হয় এই বউ শাশুড়ির মাছ রান্না করার প্রতিযোগিতায় কে জিতবে? কে জিতবে জানি না, তবে আমার মনে হয় দুজনেই জিতবে। ওহো, আমার তো মনেই ছিল না যে তুমি বিবাহিত। তাহলে তো তোমার কপালে আজ দুঃখ আছে, তোমার কাছে এটা মহাযুদ্ধের মতো হয়ে যাবে। হ্যাঁ রে, একদিকে মা আর অন্যদিকে বউ, এখন যে আমি কি করব? আরে চিন্তা করো না তো দাদা, আমি তো তোমার সাথে আছি। চল তো, চল এখান থেকে, চল দেখি, আমার খুব চিন্তা হচ্ছে। নে নে, এবার খেয়ে বল তো দেখি কেমন হয়েছে। দাদা, আগে মায়ের রান্না টেস্ট করি, তারপর বৌদির রান্না খেয়ে দেখা যাবে, কেমন? ঠিক আছে ঠিক আছে, তবে তাই হোক। বাহ, খুব সুন্দর হয়েছে মা, তোমার হাতের রান্নার কোনো তুলনাই হয় না। বৌদি, এবার তোমার রান্নাটা দাও দেখি।
বাবা বাবা বাহ, তোমার হাতের রান্নাও একই আছে বৌদি। রান্না তো দুজনেরই অনেক ভালো হয়েছে, তবে মায়ের হাতের রান্না অনেকদিন বাদে খেলাম তো, তাই বেশি টেস্ট লাগলো আর কি। মানে কিরে অশোক, তুই কিছু বলছিস না কেন? না মানে মা, তোমাদের দুজনের রান্নাই অনেক সুন্দর হয়েছে। ছোটবেলা থেকে তোমার হাতের রান্না খেয়েই তো আমি বড় হয়েছি। তোমার হাতের রান্না কি খারাপ হতে পারে মা, বলো? আসলে মা, আমার তো অনেক কিছুই শেখার আছে আপনার থেকে। আসলে আমি যত ভালোই রান্না করি না কেন, আপনি আমাকে সবকিছু শিখিয়ে দেবেন মা। বলেন মা, আপনি সবকিছু শিখিয়ে দেবেন? রে মা, আমি সব তোকে শিখিয়ে দেব। এখন যা, বস দেখি, আমরাও খেয়ে নিই। বৃন্দাবন জঙ্গলে টুনি নামের এক মেয়ে পাখি, তার স্বামী টোনা আর বৃদ্ধ শাশুড়ি মিনু টুনটুনিকে নিয়ে বাস করত। টোনা সব সময় ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত থাকতো। এইদিকে বৌমা আর শাশুড়ির মধ্যে সব সময় চলতো হাড্ডাহাড্ডি লড়াই। দুজনে যেন সব সময় একে অপরের জন্য কাটা হয়ে থাকতো। এরপর একদিন, বৌমা, তোমাকে না আমি বলেছিলাম আমি একজন স্বাস্থ্য সচেতন পাখি। রোজ সকালে এক গ্লাস গরম জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে খাই। তুমি কি দায়িত্ব সহকারে এক গ্লাস গরম জল লেবু সহ আমার ঘরে রেখে আসতে পারোনি? হ্যাঁ, দেখুন না, আমি আপনার বাড়ির বউ, আমি আপনার কোনো চাকর নই, বুঝেছেন? নিজের কাজ নিজে করে নিতে শিখুন। আর তাও যদি না পান, তাহলে পয়সা খরচ করে একটা কাজের মেয়ে রাখুন। এভাবে রোজ রোজ আমি আপনার কোনো কাজ করে দিতে পারবো না, বুঝতে পেরেছেন? তত বড় মুখ নয়, তত বড় কথা। এটা আমার বাড়ি, আর আমার বাড়িতে থাকতে হলে আমার কাজ করতেই হবে। আর যদি আমার কাজ করতে কোনো সমস্যা হয়, তাহলে ভালোই ভালোই এই বাড়ি থেকে বের হয়ে যাবে, এই আমি বলে দিলাম। যে বৃদ্ধ মহিলা, তার নাকি আবার স্বাস্থ্য সচেতন। দেখে তো মনে হচ্ছে এখনই চিতায় জ্বালানো যাবে, তার আবার যত ঢং। এসব বলে টুনি রাগ করে তার ঘরে চলে যায়। এইদিকে বৃদ্ধ শাশুড়ি তার বৌমার মুখে এসব কথা শুনে রাগে জেদে ফুলতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। এরপর সকাল হয়, আর এইদিকে টুনি সবার জন্য রান্না বসিয়ে দেয়। আর এরই মধ্যে টুনিরও রান্না শেষ হয়ে যায়। এরপর টুনি সবার খাবার টেবিলে সাজিয়ে দেয়। ও আমার স্বাস্থ্য সচেতন বৃদ্ধ শাশুড়ি মা, টেবিলে খাবার সাজানো আছে, এসে খেয়ে যান। টোনা, ও আমার টোনা, টেবিলে খাবার দিয়েছি, এসে খেয়ে যাও। টুনির এমন ডাক শুনে মিনু রেগে খাবার খেতে আসে। এদিকে টোনাও খেতে আসে। মিনু একবার খাবার মুখে দিতে না দিতে, ও আথু, ছি, এত তেল দিয়ে আর লবণ দিয়ে কেউ কি রান্না করে নাকি? বাপের বাড়িতে থেকে কি কিছু শিখে আসনি নাকি? হ্যাঁ, তোমার মা যে তোমাকে শুধু হাত পা দিয়ে পাঠিয়েছে, তার জন্য কি তার একটু লজ্জা করলো না? দেখুন না, এবার কিন্তু আপনি খুব বাড়াবাড়ি করছেন। তোমাদের জ্বালায় দেখছি আমার খেয়েও শান্তি নেই। আজকে ছুটির দিনে ভেবেছিলাম একটু সকাল সকাল খেয়ে বাড়িতে একটু আরাম করে থাকবো, কিন্তু তোমাদের দুজনের জ্বালায় সেটাও সম্ভব না দেখছি। দূর ছাই, আমি আর ভাত খাবোই না। এই বলে টোনা খাবার ছেড়ে রাগ করে ঘরে চলে যায়। এদিকে মিনুও রাগ করে নিজের ঘরে চলে যায়। এসব দেখে টুনি মনে মনে ভাবে, এই বৃদ্ধ শয়তান শাশুড়ির জন্য আজ আমার এই অবস্থা। আমি এই বুড়িকে বাঁচতেই দেব না। আমি কালকে সকালে আমার বাবার বন্ধু কবিরাজের বাসায় যাব, আর কবিরাজের কাছ থেকে বিষ এনে এই বুড়িকে মেরে ফেলবো। এই বলে টুনি নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এসব ভেবে টুনি তার কাজে যায়। এরপর দিন গড়িয়ে রাত হয়ে যায়, আর রাত গড়িয়ে সকাল। আর টুনি ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে কবিরাজের কাছে যায় আর বলতে থাকে, কবিরাজ আঙ্কেল, কবিরাজ আঙ্কেল, আপনি আমাকে সাহায্য করুন। আমি আমার বৃদ্ধ শাশুড়ির জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। আপনি আমাকে এমন কোনো বিষ দিন যেটা খেলে আমার শাশুড়ি একদম মরে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই একটু বস, আমি তোকে এক্ষুনি বিষ দিচ্ছি।
এরপর কবিরাজ তার পুটলি থেকে কিছু ভেষজ ওষুধ এনে টুনির হাতে দেয় আর বলতে থাকে, আমি তোকে সরাসরি বিষের ওষুধ দিলাম না, আমি তোকে কিছু ভেষজ দিলাম। এগুলি খুবই বিষাক্ত। তুই প্রতিদিন একটা করে ভেষজ খাবারের সঙ্গে মিশিয়ে তোর শাশুড়িকে খাওয়াবি। এতে করে তোর শাশুড়ি ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়বে। তুই যদি একবারে বিষ দিয়ে মারিস তাহলে তোকে সবাই সন্দেহ করবে। ঠিক আছে কবিরাজ আঙ্কেল, আমি এইটাই করব। শুধু এটা করলে হবে না, তোকে আরো অন্য কিছু কাজ করতে হবে। তোকে আজ থেকে তোর শাশুড়ির সঙ্গে অনেক ভালো ব্যবহার করতে হবে। তোকে কিছু বললেও তা হজম করে নিতে হবে, যাতে করে তোর শাশুড়ি এমনকি তোর স্বামীও তোকে সন্দেহ করতে না পারে। কিছু পেতে হলে তো কিছু দিতেই হবে, তাই না? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, এবার তাহলে আমি আসি। এরপর টুনি খুশি মনে ওষুধ নিয়ে বাড়িতে আসে আর ওষুধ দিয়ে খাবার রান্না করে সেই খাবার নিয়ে টুনি তার বৃদ্ধ শাশুড়ির কাছে যায়। এই নিন, আজ আমি আপনার জন্য আপনার পছন্দের বুটের ডাল আর ভাত নিয়ে এসেছি। এবার আপনি একটু খেয়ে বলুন তো কেমন হয়েছে। মিনু টুনির কথা শুনে অবাক হয়ে যায় আর টুনির দিকে তাকিয়ে থাকে। এরপর টুনির হাত থেকে খাবারগুলো নিয়ে খেতে থাকে। বাহ বৌমা বাহ, তুমি তো দেখি আজ অনেক সুস্বাদু করে রান্না করেছো। আমি অনেক দিন পর আজ তৃপ্তি সহকারে খাবার খেলাম মা। মনে হলো যেন আমি আমার মায়ের হাতের রান্না খেলাম। আচ্ছা ঠিক আছে মা, এবার আপনি গিয়ে বিশ্রাম নিন আর আমি আমার হাতের কাজগুলো সেরে ফেলি। এসব বলে টুনি সেখান থেকে চলে যায়। এরপর টুনি সব সময় মিনুর কথা মতো চলতে থাকে। মিনু রাগ করলেও টুনি তা সহ্য করে নিতে থাকে। এইভাবে দেখতে দেখতে টুনি তার শাশুড়িকে নিজের মায়ের মতন করে দেখতে থাকে আর মিনুও টুনিকে নিজের মেয়ের মতো দেখতে থাকে। এসব দেখে টুনি মনে মনে ভাবে, হে আমি কি করলাম? আমার মায়ের মতো শাশুড়িকে আমি নিজে হাতে বিষ খাওয়ালাম। এটা আমি খুব অন্যায় করেছি। আমি আবারও কবিরাজ আঙ্কেলের কাছে যাব আর বিষের প্রতিষেধক নিয়ে আসব। এই বলে টুনি কবিরাজের কাছে যেতে থাকে। এইদিকে মিনু বাড়ি থেকে বেরিয়ে তার বান্ধবী রেনুর সাথে গল্প করতে থাকে। জানিস রে রেনু, আমার বৌমার মতো বৌমা এ জগতে আর দুটো হয় না রে। আমাকে নিজের মায়ের মতো করে আদর যত্ন করে জানিস। এমন বৌমা ভাগ্য গুণে জোটে রে কপালে। এইভাবেই দুই বান্ধবী নিজেদের মধ্যে গল্প করতে থাকে। এইদিকে টুনিও কবিরাজের কাছে পৌঁছে যায় আর বলতে থাকে, কবিরাজ আঙ্কেল, আপনি আমাকে সাহায্য করুন। আমি আমার বৃদ্ধ শাশুড়ি মাকে মারতে চাই না। আপনি আমাকে এমন কোনো ওষুধ দিন যাতে করে আমার শাশুড়ির শরীরের বিষ নষ্ট হয়ে যায়। আরে পাগলি, আমি তোকে কোনো বিষ দেইনি রে। যা দিয়েছিলাম সেটা হলো ভিটামিন, যা শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। আরে বিষ তো ছিল তোর মনের ভিতর, তাই তো তুই ভালোকে চোখে না দেখে শুধু খারাপটাই দেখতি। আজ সব বিষ ধুয়ে গিয়ে তা মধুতে পরিণত হয়েছে। এবার তুই বাড়িতে ফিরে যা আর সুখেই সংসার করতে থাক। আপনাকে অনেক ধন্যবাদ কবিরাজ আঙ্কেল, আপনি আমার অনেক বড় উপকার করেছেন। এরপর টুনি বাড়িতে ফিরে আসে আর এইদিকে শাশুড়ি বৌমার এমন মিল দেখে টোনাও খুশি হয়। এরপর টুনি তার স্বামী আর বৃদ্ধ শাশুড়িকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে।